স্পেশালি লোয়ার মাস্টাঙে জমসম, মুক্তিনাথ, মানাং, গন্দ্রুক এই সমস্ত জায়গাতে যারা ট্রাভেল করবেন তাদের জন্য কিছু ইনফরমেশান আমি শেয়ার করতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। সত্যি খুবই সস্তা এরকম একটা জায়গাতে। এই কারণের জন্যই শেয়ার করে যাওয়াটাকে আমি প্রেফার করব। আপনারা যদি নেপালে যান এবং বাসে যাওয়ার চিন্তাভাবনা রাখেন বা কম খরচায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চিন্তাভাবনা রাখেন, ইটস বেটার ইউ ট্রাভেল ভায়া শেয়ার কার। বিউটিফুল। তো এটা হলো আমার মুক্তিনাথ যাওয়ার পারমিট। নেপালের লোয়ার মাস্টাঙে ট্রাভেল করার জন্য ই পারমিট সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য পদ্ধতি। ই পারমিটে 20 থেকে 30 টাকা বেশি লাগবে ঠিকই, কিন্তু আপনার হেডেক অনেক কম হবে। সেসব কিছুই হলো না, কেন কি নেপালের যে যে জায়গায় ইমিগ্রেশন অফিস আছে সেগুলো নির্দিষ্ট সময়ে খোলা থাকে। ওই সময়ের মধ্যে আপনাকে গিয়ে পারমিট করাতে হবে। আপনি যদি ওই সময়ের মধ্যে পৌঁছতে না পারেন তাহলে আপনার নিচে পারমিট করানো হবে না। এনটিএনসির ওয়েবসাইট থেকে পারমিট করিয়ে নিন, তাতে আপনাদের হেডেক অনেক কম হবে এবং জার্নিটাও পিসফুল হবে। পারমিট করাতে গেলে যে ফর্মটা ওরা প্রোভাইড করে অফলাইনে, সেখানে পাসপোর্ট নাম্বার বলে একটা অপশান থাকে। তো ওখানে যাদের পাসপোর্ট থাকে না তারা আধার কার্ড নম্বর পুট করে। তো অনলাইনে করালে অনলাইনেও ওই ফিল্ডটা থাকবে এবং ওটা ম্যান্ডেটরি ফিল্ড। তাহলে সেক্ষেত্রে আপনি কি বসাবেন? সেক্ষেত্রেও আপনি আধার কার্ড নম্বরই বসাবেন যদি আপনার পাসপোর্ট না থাকে। একটা পারমিটে আপনি লোয়ার মাস্টাঙে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন। সেক্ষেত্রে এটা রেকমেন্ডেড যে আপনি যখন অন্নপূর্ণা সার্কিটে এন্টার করছেন তখন আপনি মাল্টিপল প্লেসেসে ট্রাভেল করতে হলে একটা প্লেসে ট্রাভেল করে এক্সিট করে যাবেন না। এখানে এই যে স্ক্যামিংগুলো হচ্ছে এগুলো ওখানেও হবে, তো সতর্ক থাকতে হবে আর কি। আপনার পারমিটে কোথাও লেখা থাকবে না যে আপনি লোয়ার মাস্টাঙের মধ্যে এক্স্যাক্টলি কোথায় ট্রাভেল করছেন। ওখানে শুধু এসিএপি লেখা থাকবে। এক্স্যাক্টলি আপনি কোন জায়গায় যাচ্ছেন সার্কিটের মধ্যে সেটা কিন্তু মেনশন থাকবে না। নেপালে আসার জন্য পাসপোর্ট ভারতীয়দের জন্য একদমই ম্যান্ডেটরি নয়। নির্ভয়ে ই পারমিটের জন্য অ্যাপ্লাই করার সময় পাসপোর্ট নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আপনি শেয়ার কারেই ট্রাভেল করুন বা বাসেই ট্রাভেল করুন, গাড়ি যতক্ষণ না মোটামুটি ভর্তি হচ্ছে ইদার গাড়ি ছাড়বে না, বা ছাড়লেও বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড়াবে প্যাসেঞ্জার তোলার জন্য। আপনার একটা টাইম পর ইরিটেটিং লাগবে। কত বৃষ্টি ভেজা সন্ধ্যায় হেঁটেছি পাশাপাশি কজনে, আজও আছে সে পথ সে সন্ধ্যা, শুধু মিলছে না মুখগুলো এই সময়। কত স্বপ্ন আর কত গান রয়ে যায় স্মৃতির পাতায়, জানি সবই কত ভোরের স্বপ্ন প্রায়, শুধু তোমার ছোট্ট হাসি রয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিউজিক্যাল ম্যান অর্পণ। আজকের যাত্রাটা শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। এখান থেকে যাব গোরখপুর, গোরখপুর থেকে সানৌলি বর্ডার, সানৌলি বর্ডার থেকে ভৈরওয়া হয়ে পোখরা। উত্তরপ্রদেশের গোরখপুর ছাড়া বিহারের রক্সোল বা জয়নগর দিয়েও আপনারা নেপালে আসতে পারেন। রক্সোল স্টেশন থেকে নেপালের বীরগঞ্জ বর্ডার খুবই কাছে। টাঙ্গা গাড়ি বা টোটোতে করেই আপনারা বর্ডার ক্রস করতে পারবেন। আর বিহারের জয়নগর থেকে নেপালের জনকপুর আসার ডাইরেক্ট ট্রেন উপলব্ধ আছে। হাওড়া থেকে প্রতিদিন বিকেল 3:50 মিথিলা এক্সপ্রেস ছাড়ে রক্সোলের উদ্দেশ্যে, যা পরের দিন সকাল 9:15 রক্সোল এসে পৌঁছায়। আর শিয়ালদা থেকে প্রতিদিন বিকেল 5:50 জয়নগর যাওয়ার ট্রেন উপলব্ধ
যা পরের দিন সকাল 8:45 জয়নগর এসে পৌঁছায়। ঘড়িতে সময় এখন 7:38। তো এসে উপস্থিত হয়েছি গোরখপুর জাংশন স্টেশনে। এখান থেকে যাব সানৌলি বর্ডার বাসে বা শেয়ার কারে, তারপর ওখান থেকে পায়ে হেঁটে বর্ডার ক্রস করে ভৈরবা থেকে পোখরা শেয়ার কার বা বাসে করে। স্টেশন থেকে বেরোনোর পরে অনেকে মানে বিভিন্ন জন বিভিন্ন রকমের ভাড়া চাইছিল। একজন ট্যাক্সি ড্রাইভার বলল যে 500 টাকা হচ্ছে শেয়ারে আর 2000 টাকা হচ্ছে রিজার্ভে ভাড়া সানৌলি যাওয়ার। আর একজন অটো ড্রাইভার বলল যে ঠিক আছে আপনি বাসে গেলে আমি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবো, 130 টাকা ভাড়া। কিন্তু অ্যাকচুয়ালি এই বাস স্ট্যান্ডটা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তো সেটা গুগল ম্যাপ অন করার পরে ম্যাপ ফলো করে যখন কিছুটা রাস্তা এলাম, তারপরে একজন দোকানদারকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, তো কোনো অসুবিধা হলো না। ভারত থেকে নেপালে আসার জন্য পাসপোর্ট আবশ্যিক নয়, আধার কার্ড সঙ্গে থাকলেই হবে। ভারতের 1 টাকা সমান নেপালের 1.6 টাকা। নেপালের সর্বত্র ভারতীয় মুদ্রা গ্রহণ করা হয়। নেপাল বর্ডার সংলগ্ন অনেক জায়গাতেই কারেন্সি এক্সচেঞ্জ করা হয়ে থাকে। এক্সচেঞ্জ করার সময় খেয়াল রাখবেন যেন নেপালের 1.6 টাকা হিসাবেই আপনার কারেন্সি এক্সচেঞ্জ করা হয়। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরা, আমি হেঁটে গেছি বেরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কড়া নেড়ে গেছি ভুল দরজায়। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। ওই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। এই পাশে ইন্ডিয়া, ও পাশে গেলে নেপাল। ওইদিকে হচ্ছে ভানসার, যারা বাইকে আসবেন তাদের জন্য পারমিট লাগবে। কারেন্সি এক্সচেঞ্জও করিয়ে নিয়েছি। আর এখান থেকে অনেক রকম ব্যবস্থা আছে যাওয়ার। বাস আছে ভৈরবা বাস স্ট্যান্ড থেকে, বা সামনেও সম্ভবত বর্ডার ক্রস করার পর কিছুটা গিয়েও বাস স্ট্যান্ড আছে। ওই বাসটাই ভৈরবা বাস স্ট্যান্ড হয়ে যায়। তো আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম মিনি বাস বা শেয়ার কার, তো একটা মিনি বাস পেয়েছি। তাতে সময় কম লাগে, হল্ট কম করবে, আর ভাড়াও মোরালেস সিমিলার। তো আমার পড়লো 1050 নেপালি রুপিস। আই থিঙ্ক নন এসি বাসের ভাড়া হবে 800 রুপিস, এরকম কিছু নেপালি রুপিস। তো ওই 200-250 টাকা বেশি, বাট আলটিমেটলি টাইমটা কম লাগবে। इसको क्या बोलते हैं? चल रोटी। ফিরে দেখা ভাঙা স্মৃতি,
ছায়ায় নরম সেই জল ছবি ফিরে দেখা শূন্য শ্মশান ফিরে দেখা মৃত অভিমান ফিরে দেখা শূন্য শ্মশান ফিরে দেখা মৃত অভিমান। তো ফাইনালি পোখরা পৌঁছে গেছি। গাড়ি ছেড়েছিল দুপুর 3টে নাগাদ নেপাল টাইমে। আর এখানে পোখরাতে পৌঁছলাম 8:30টায়। পোখরাতে পৃথ্বীচক বলে একটা জায়গা আছে, এখানে 8:30টায় পৌঁছলাম। জেনারেলি ম্যাক্সিমাম গাড়ি এই পৃথ্বীচক অব্দি আসে। আর লেক সাইডেও নামা যেত, যেহেতু আমি কালকে জমসম চলে যাচ্ছি মুক্তিনাথ দর্শনের জন্য, তো তাই জন্য আমি পৃথ্বীচকে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথমে বাসে যাবো ঠিক করেছিলাম, তো তারপর শেয়ার গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো শেয়ার গাড়িতে এখানে কস্ট পড়ছে আমার 2000 NPR যাওয়ার, এবং আসার আরও 2000 NPR, তো টোটাল 4000 রুপিস। আমি যা যা অ্যামাউন্ট বলবো সবই NPR-এ। তো 4000 টাকায় যাওয়া এবং আসা। কালকে যাব, জমসমে থাকবো, পরের দিন মুক্তিনাথ দর্শন করিয়ে ওই একই গাড়ি পোখরাতে নিয়ে আসবো। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে সকাল 7:25। তো রেডি হয়ে গেছি, এবার বেরোবো জমসমের উদ্দেশ্যে। গাড়ি এসে গেছে, দেখা হচ্ছে। জমসম যাওয়ার পথে এখানে গাড়ি দাঁড়িয়েছে, এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া হবে, ব্রেকফাস্ট। তারপর আমরা আবার রওনা দেব। এখন এসে পৌঁছেছি বেনিবাজারে। এখানকার মার্কেটে অনেক কিছু বিক্রি হচ্ছে। দৈনন্দিন সামগ্রী থেকে শুরু করে ফাস্ট ফুড, শীতের পোশাক, সব কিছু।
মাস্ট্যাং যাওয়ার বেশিরভাগ গাড়ি ইলেকট্রিক ভেহিকেল, তাই চার্জিং পয়েন্টগুলিতে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার গাড়ি চার্জ করায়। এই ওয়াটারফলটার নাম হচ্ছে গুপসে ওয়াটারফল। এটা মাস্ট্যাং যাওয়ার পথে, মুক্তিনাথ যাওয়ার পথে এক জায়গায় আমরা দাঁড়িয়েছি। দেখুন ভিউটা, অসাধারণ ভিউ। মাস্ট্যাং যাওয়ার পথে বেশ কিছু জায়গায় রাস্তা খুবই সরু এবং বিপজ্জনক, কিন্তু আমাদের ড্রাইভার ছিলেন অত্যন্ত দক্ষ। মুক্তিনাথ যাওয়ার পথে বিভিন্ন জায়গায় আমরা ধওলাগিরির খুব সুন্দর ভিউ পেয়েছি।
জমসম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 মিটার উচ্চতায় নেপালের মাস্টাং জেলার গণ্ডকী প্রদেশে অবস্থিত। বেনি থেকে জমসম আসতে সময় লেগেছিল প্রায় 4 ঘন্টা। জমসমে আমাদের গাড়ি আধ ঘন্টা দাঁড়িয়েছিল। তারপর আমরা আবার যাত্রা শুরু করেছিলাম মুক্তিনাথের উদ্দেশ্যে এবং মুক্তিনাথ পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। মুক্তিনাথ পৌঁছে গেছি, এখন হোটেলে রয়েছি। মুক্তিনাথেই স্টে করছি, জমসমে স্টে করার কথা ছিল। দেন আমাদের ড্রাইভার বলল যে না, মুক্তিনাথেই একবারে স্টে করা হবে। দেন এখান থেকে কাল মুক্তিনাথ দর্শন করে ব্যাক টু পোখরা। তো যে হোটেলে আছি এখানে রুম অনেক সস্তায় পেয়ে গেছি, 1000 এনপিআরে। এখানকার রুমের ভাড়া হচ্ছে 1500 এনপিআর ইনক্লুডিং হিটার, রুম হিটার। তো আমি 1000-এ পেয়েছি ইনক্লুডিং হিটার, যেটা সত্যি খুবই সস্তা এরকম একটা জায়গাতে। কারণ মুক্তিনাথ মন্দির থেকে জায়গাটা খুবই কাছে। তো যে জায়গাটায় আমি স্টে করছি এটা, এখানে বরফ পড়ছে না এখন, কিন্তু টেম্পারেচার এখানে -3। জমসমে যখন পৌঁছেছিলাম ওখানে টেম্পারেচার ছিল 5 ডিগ্রি। বাইরে একবারেই বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। ডিনার অর্ডার করে দিয়েছি, একটু বাদে আমরা সবাই ডিনার করে নেব। বেশিক্ষণ বাইরে থাকা পসিবল নয়। দেন আজকেও তাড়াতাড়ি শুয়ে পড়বো অ্যান্ড কালকে মুক্তিনাথ মন্দির দর্শন করে ব্যাক টু পোখরা। রুমটা দেখাচ্ছি, যে রুমটায় আছি। এটা হোটেলের ডাইনিং এরিয়া, পাশেই রয়েছে কিচেন। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছুরই ব্যবস্থা ছিল। থাকালি, নুডল স্যুপ, মোমো, এছাড়া আরও বিভিন্ন রকমের নেপালি খাবার, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস এবং অ্যালকোহলেরও ব্যবস্থা ছিল। এখন ঘড়িতে বাজে সকাল 6:14। গুড মর্নিং এভরিওয়ান। মুক্তিনাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে এসে উপস্থিত হয়েছি। এরপরে সামনে সিঁড়ি, এখনও সানরাইজ হয়নি। আশা করছি ওপরে পৌঁছতে পৌঁছতে সানরাইজ হয়ে যাবে। মুক্তিনাথ মন্দির কেউ বলছে 7টায় খোলে, কেউ বলছে 8টায় খোলে। তো যাই হোক, আমি মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। এই সামনে হচ্ছে প্রবেশদ্বার, মন্দিরের এখনও খোলেনি। তো এই পেছনে সানরাইজের যে ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরা ঘুরিয়ে, তো তোমরা একটু দেখো। এই হচ্ছে ভিউ মুক্তিনাথের সানরাইজের। আমি জানি না সারাংকোটের ভিউ কীরকম, আমি এখনও ওখানে যাইনি। তো আর একটু বাদে আরও ভালোভাবে দেখা যাবে হোপফুলি। তো আমি অনেক আর্লি এসে পৌঁছেছি। মুক্তিনাথ মন্দির, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3710 মিটার বা প্রায় 12,172 ফিট উচ্চতায় অবস্থিত। এই মন্দির হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মীয় সম্প্রদায়ের কাছেই খুব পবিত্র স্থান। বিষ্ণুদেব এখানেই বৃন্দার অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন। এই পথ ধরে সোজা হেঁটে গিয়ে বাঁদিকে মুক্তিনাথ মন্দির এবং ডান দিকে বুদ্ধ মূর্তি। প্রথমে চলে গিয়েছিলাম বুদ্ধ মূর্তির কাছে, কারণ এখান থেকে ধৌলাগিরি ও অন্নপূর্ণা রেঞ্জের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছিল। অপূর্ব। আর এই সেই বুদ্ধ মূর্তি যা মুক্তিনাথ মন্দিরের একদম পাশেই অবস্থিত। ডান দিকেই মুক্তিনাথ মন্দির।
অকল্পনীয় এই দৃশ্য। বিউটিফুল। ডিসেম্বরে এসছি বলে ভেবেছিলাম হয়তো চারপাশ একদম বরফে ঢাকা থাকবে, ঠিক মতো হাঁটা চলা যাবে না, স্নোফল হবে, সেসব কিছুই হলো না। কিন্তু তাও যা দেখলাম তাতে মন ভরে গেল। এরপর চলে গিয়েছিলাম মুক্তিনাথ মন্দির প্রাঙ্গণে 108 জলধারায় স্নান করতে, এবং ওখানে স্নান করার পর লক্ষ্মীকুণ্ড এবং সরস্বতী কুণ্ডে ডুব দিয়ে স্নান সম্পূর্ণ করতে। কথিত আছে যে এখানে স্নান করলে সর্বপাপ থেকে মানুষ মুক্ত হয়। মুক্তিনাথ মন্দির প্রাঙ্গণে যখন স্নান করছিলাম তখন টেম্পারেচার ছিল -7°C এবং সময় ছিল সকাল প্রায় 7টা। মুক্তিনাথ মন্দির প্রাঙ্গণে স্নান করার পর মন্দিরে পুজো দিলাম, কিন্তু মন্দিরের ভিতর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই কোনো রকম ছবি বা ভিডিও করা সম্ভব হয়নি। মন্দির থেকে বেরিয়ে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করলাম এবং তারপর বেরিয়ে পড়লাম পোখরার উদ্দেশ্যে। মুক্তিনাথ থেকে পোখরা পৌঁছে পৃথ্বীচকে যে হোটেলে প্রথম দিন ছিলাম ওই হোটেলে গিয়ে উঠেছিলাম এবং পরের দিন পোখরা সাইট সিইংয়ে বেরিয়েছিলাম। পোখরা সাইট সিইংয়ে বেরোচ্ছি, পৃথ্বীচক বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন বাজে সকাল 9টা, বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যে। এই হোয়াইট কালারের বাসটা যাবে, বাস ছেড়ে দিয়েছে পৃথ্বীচক থেকে পোখরা সাইট সিইংয়ের জন্য। পিছনে যারা আছেন এনারাও সবাই সাইট সিইংয়ের জন্য এসেছেন পোখরাতে। সবাই খুব এনজয় করছে, ফ্যামিলি নিয়ে এসছেন এনারা। আমার পোখরা সাইট সিইং প্যাকেজের প্রথম স্পট ছিল ফেওয়া লেক। এখানে আমাদের বাস প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। আমরা বোটিং করে তালবাড়া টেম্পলে গিয়েছিলাম। ফেওয়া লেকে বোটিংয়ের জন্য 100 টাকা এন্ট্রি ফি লেগেছিল। ফেওয়া লেকের জল ছিল অত্যন্ত স্বচ্ছ এবং এখানকার বোটিংয়ের ব্যবস্থা ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। পোখরাতে আমি পৃথ্বীচকে ছিলাম, আপনারা চাইলে ফেওয়া লেক সংলগ্ন জায়গাতেও থাকতে পারেন, তবে এখানে হোটেলের ভাড়া একটু বেশি পড়বে। বেশ কিছুক্ষণ বোটিং করার পর আমাদের বোট এসে থামলো তালবাড়া মন্দির সংলগ্ন ঘাটে। পৃথ্বীচকে যে হোটেলে আমি ছিলাম ওই হোটেলের কর্তৃপক্ষই আমাকে পোখরা সাইট সিইংয়ের জন্য বাস বুক করতে সাহায্য করেছিলেন। কম খরচে পোখরা ঘুরে দেখতে চাইলে শেয়ার বাসই হচ্ছে সবচেয়ে ভালো অপশন। আপনারা চাইলে সূর্যাস্তের সময়ও ফেওয়া লেকে বোটিং করতে আসতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য মা বিন্ধ্যবাসিনী দেবীর মন্দির। পোখরা সাইট সিইংয়ের এই বাসটি 8টি স্পট ঘুরে দেখানোর জন্য 800 নেপালি টাকা নিয়েছিল। এর মধ্যে ডেভিস ওয়াটারফলটি আমাদের দেখা হয়ে ওঠেনি, কারণ আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন সন্ধে হয়ে গিয়েছিল। পোখরার রাস্তা থেকেই বিভিন্ন জায়গায় হিমালয় পর্বতমালার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই হলো বিন্ধ্যবাসিনী মন্দিরের প্রবেশ পথ।
এই মন্দিরে মা বিন্ধ্যবাসিনী দেবীর মূর্তি ছাড়াও মা লক্ষ্মী, নারায়ণ ঠাকুর, হনুমানজি সহ আরও অনেক ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাবেন। এরপর চলে গিয়েছিলাম মন্দিরের পিছনে অবস্থিত সংরক্ষণাগারে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ব্যাট কেভ। এখানে প্রবেশ মূল্য লাগে 50 টাকা ভারতীয় মুদ্রায় এবং নেপালি মুদ্রায় 80 টাকা। পড়ে গেছে। পরবর্তী গন্তব্য ছিল মহেন্দ্র কেভ। মহেন্দ্র কেভের প্রবেশ মূল্য ছিল ভারতীয় মুদ্রায় 50 টাকা বা নেপালি মুদ্রায় 80 টাকা। মহেন্দ্র কেভ একটি প্রাচীন গুহা যা লাইমস্টোন দিয়ে তৈরি এবং এই গুহার শেষে একটি শিব মন্দির রয়েছে।
लास्ट মহেন্দ্র কেভ থেকে বেরিয়ে আমাদের বাস কর্তৃপক্ষ আমাদের নিয়ে গিয়েছিল ডিপ গার্ডেন বলে একটি বার কাম রেস্টুরেন্টে। এখন এসে পৌঁছেছি পুমডিকোট মহাদেব স্ট্যাচুর সামনে। পুমডিকোট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে যে শিব মূর্তিটি রয়েছে তার উচ্চতা 108 ফিট। মহাদেব স্ট্যাচুর একদম সামনে দাঁড়িয়ে আছি পুমডিকোটে। এখানে আরো একটা জিনিস দেখার আছে, সেটা হলো এই 108টা শিবলিঙ্গ আমার পেছনে দেখতে পাচ্ছেন। ছবি আসবে এই লিখবো কি ওই হিমালয়টা। তুমি তখন কি বলছিলে শিবকে ফোন করে ডেকে নাও? হ্যাঁ, নেপালের মেন দ্রষ্টব্য সেলে রুটি। এই সেলে রুটি তৈরি হচ্ছে, এই সিঙ্গাড়া। আসলে নিচে তো লাগে সমস্যার কথা নেই, সমস্যা 100 কোটি না। পুমডিকোটে আরো দুটি মূর্তি, একটি কার্তিক ঠাকুর আর আরেকটি এনারা স্থানীয়রা বলছেন এটা মা দুর্গার মূর্তি। তো এরকম মা দুর্গার মূর্তি তো আগে দেখিনি, খুব সুন্দর, অসাধারণ। এবং এখানে সানসেটের টাইম হয়ে গেছে। এরপর চলে গিয়েছিলাম ওয়ার্ল্ড পিস প্যাগোডা দেখতে। এখানে পৌঁছতে গেলে 400 সিঁড়ি অতিক্রম করতে হয়। ওয়ার্ল্ড পিস প্যাগোডা সানসেটের সময়। এরপর চলে গিয়েছিলাম গুপ্তেশ্বর মহাদেব মন্দিরে। গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের প্রবেশ মূল্য 100 নেপালি টাকা। গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের বাইরের কারুকার্য এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি দারুণভাবে মুগ্ধ করবে। গুপ্তেশ্বর মহাদেব মন্দিরে একটি শায়িত বিষ্ণু মূর্তিও রয়েছে। মন্দিরের এই গুহাটি প্রায় 6 মিটার বা প্রায় 20 ফিট গভীর। গুহাটির একদম শেষে রয়েছে একটি ওয়াটারফল। গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে ডেভিস ওয়াটারফল। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে আসবে রঙিন বাতাস
আকাশের বার্তা নিয়ে এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা মিলবে তাদের অবাধ স্বাধীনতা। পোখরা ঘুরে সেদিন হোটেলে ফিরে যাই এবং পরের দিন সকালে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি মনোকামনা মন্দির দর্শনের জন্য। মন্দিরটা পাহাড়ের ওপরে আরও অনেকটা উচ্চতায়। ওখানে পৌঁছানোর জন্য কেবল কার এবং বাস দু রকমের ব্যবস্থাই রয়েছে। তো আমি কেবল কারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর জন্য লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, কিন্তু সময় অনেক কম লেগেছিল। मनोकामना मंदिर हो गया। মনোকামনা মন্দির, যে মন্দিরে পুজো দিলে মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়। এই মন্দির নেপালের গণ্ডকী প্রদেশের গোর্খা জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1300 মিটার বা প্রায় 4700 ফিট উচ্চতায় অবস্থিত। তৎকালীন রাজা রাম শাহ এবং পৃথ্বীনারায়ণ শাহের রাজত্বকালে এই মন্দির নির্মিত হয়েছিল সপ্তাদশ শতকে। ফাইনালি আমি মনোকামনা মন্দির থেকে বেরোলাম। মন্দির প্রাঙ্গণে ঢুকেছিলাম 12টার সময়, আর এখন বাজে 3:54। তো অনেকটাই টাইম লাগলো, কেন কি আজকে রবিবার, জানি না এটাই রিজন কিনা, প্রচুর মানুষের সমাগম। তবে এখানকার সিস্টেম খুব ভালো, যেভাবে এরা এত লোকজনকে, এত মানুষের ভিড়কে কন্ট্রোল করছে সিস্টেমেটিক্যালি, সেটা বেশ ভালো। মন্দিরটা অনেকটাই উচ্চতায় এবং মানে যে পরিমাণ ভিড় আছে, এমন নয় যে এক জায়গায় মানুষ অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, এরকম কিছু। লাইনটা চলমান, ঢোকার সময়ও এবং পুজো দিয়ে বেরোনোর পরও। তো এবার কাঠমান্ডু যাব। জানি না কাঠমান্ডু পৌঁছতে কটা বাজবে, বা এখনই কোনো ট্রান্সপোর্ট পাবো কিনা। মন্দির থেকে বেরিয়ে লাঞ্চ করে নিয়েছি, মানে ফেরার রাস্তাতেই ছিল অনেক খাবারের দোকান, তো লাঞ্চ করে নিয়েছি। এবার বাইরে বেরিয়ে এক জায়গায় ব্যাগ জমা রেখেছি একটা দোকানে, যেখান থেকে পুজোর সামগ্রী কিনেছিলাম, ওনার কাছেই জমা রেখেছি। তো ব্যাগ কালেক্ট করব, করে গাড়ির জন্য দাঁড়াবো। রানিং গাড়ি পেলে উঠে পড়বো, কেন কি এখন যদি গাড়িতে গিয়ে বসতে হয় আর তারপর গাড়ি কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। এর একটা এখানকার অনেক বড় সমস্যা। নেপালে এসে সব কিছুই ভালো লেগেছে, শুধু একটা জিনিস ছাড়া। এখানে আপনি বাসেই উঠুন,
বা শেয়ার গাড়ি উঠুন। গাড়ি যদি খালি থাকে, যতক্ষণ না ভর্তি হচ্ছে আপনাকে বসিয়ে রাখবে। তো সেই কারণেই যে গাড়িটায় উঠেছিলাম পোখরা থেকে শেয়ার কারে, গাড়িতে যখন উঠেছিলাম তখন আমাকে নিয়ে 3 জন লোক ছিল। তারপরে গাড়ি কিছুটা ভর্তি হলো, গাড়ি ছাড়লো। তো ছাড়ার পর 2 জায়গায় গাড়ি দাঁড়ালো। এক জায়গায় প্রায় 20 মিনিট, এক জায়গায় মোর দ্যান হাফ অ্যান আওয়ার্স, এরকম করে করে যাচ্ছিলো। আবার একটা জায়গায় দাঁড়ালো। তো যাই হোক, ফাইনালি আমাকে অ্যারাউন্ড 11:50 মনোকামনা মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে। যেটা বুঝলাম যে রাস্তাটা খুব বেশি নয় পোখরা থেকে, কিন্তু এই গাড়ি যেভাবে আসে থেমে 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 থেমে, এটা একটা সমস্যা। যখন চলছে তখন ঠিকঠাক চলছে, বাট যখন দাঁড়াচ্ছে তখন যেন আর যেতেই চাইছে না। আজ আমি আছি কাঠমান্ডুতে। গতকাল মনোকামনায় পুজো দিয়ে কাঠমান্ডু পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গিয়েছিল। তো এখানেই বাস পার্কের কাছে একটা হোটেল পেয়েছি। पहले पहले नहीं पहनता था इंडिया में, अभी ऐसा हो गया। आगे वाला भी पहनना चाहिए, पीछे वाला भी। हाँ, वो तो चाहिए, क्योंकि इंडिया में एक्सीडेंट ज़्यादा होता है। यहाँ तो मतलब इतना এই হলো পশুপতিনাথ মন্দিরের প্রবেশপথ। এবার মন্দিরে পুজো দেব। নেপালে বাইক বা 4 হুইলার বুক করে ট্রাভেল করার জন্য পাঠাও এবং ইনড্রাইভ এই 2 ধরনের অ্যাপ উপলব্ধ আছে। পশুপতিনাথ মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পশুপতিনাথ মন্দির নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাগমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দিরকে ঘিরে বহু ধারণা প্রচলিত আছে। এই মন্দিরে ভগবান শিবের পঞ্চমুখী মূর্তি অধিষ্ঠান করছে। বিশ্বাস করা হয় যে এই মূর্তি পরশ পাথরের তৈরি, অর্থাৎ যা যে কোনো ইতর ধাতুকে সোনায় পরিণত করতে পারে। আমি দিশেহারা এক পথিক, পথ হারিয়েই যেন পথ খুঁজে পাই। সৃষ্টির প্রশান্তি যেন হাতছানি দিয়ে ডাকে আমায়। বিস্মৃত নীল নদার দিগন্তে রক্তিম আভা,
এলোমেলো দিনের শেষে কি পেলাম বসে তাই ভাবা। পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়ে চলে গিয়েছিলাম দ্য গ্রিল নেশন বলে একটি রেস্টুরেন্টে আনলিমিটেড বুফে খেতে। টেবিলে সার্ভ করা হয়েছিল 4 ধরনের কাবাব, পাইনঅ্যাপেল কাবাব, চিকেন শেকুয়া, ফিশ টিক্কা এবং চিকেন শিক কাবাব। রেস্তোরাঁটির প্রত্যেকটি খাবার ছিল সুস্বাদু। ওখানকার পরিবেশ এবং সমস্ত কর্মীদের ব্যবহার ছিল খুবই ভালো। সম্পূর্ণ বুফেটি সমাপ্ত করার জন্য ওনারা সময়সীমা দিয়েছিলেন 3 ঘন্টা। এই ননভেজ বুফেটির দাম ছিল 1400 নেপালি টাকা। বুফেটিতে এতগুলি আইটেম ছিল যে স্টার্টারে কোনো আইটেম রিপিট করলে মেন কোর্সের সমস্ত আইটেম এক্সপ্লোর করা সম্ভব হয়ে উঠতো না, তাই স্টার্টারে কোনো আইটেমই রিপিট করিনি। স্টার্টারে মকটেল, মাটন হাড্ডি স্যুপ, সুইট কর্ন, ফ্রেঞ্চ ফ্রাইস, চিকেন ললিপপ, 4 ধরনের কাবাব ছাড়া আরও অনেক আইটেম ছিল এবং মেন কোর্সে ভাত, ডাল, করলা ভাজা, ফুলকপি ভাজা, শাক, চিকেন বাটার মশলা, বিরিয়ানি, মটন কষা, এগ কোরমা ছাড়া আরও অনেক আইটেম এবং তার সাথে ডেজার্টস। এত আইটেম একবারে খেয়ে শেষ করা যাবে না। নেপালে যে কটি দিন ছিলাম প্রত্যেক দিনই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করেছি। সারাদিন গাড়িতে ট্রাভেল করার সময় দুপুরবেলা খুব বেশি কিছু খেতে ইচ্ছা করতো না। সন্ধেবেলা হোটেলে ফিরে বেশিরভাগ দিনই চিকেন আর রুটি এবং একদিন থাকালি ট্রাই করেছিলাম। তাই ইচ্ছা ছিল কাঠমান্ডুতে গিয়ে কোথাও মন ভরে খাবো। এর জন্য বাড়ি থেকেই রিসার্চ করে এসেছিলাম দ্য গ্রিল নেশনের ব্যাপারে। এখানে বিভিন্ন জায়গায় প্রচুর রেস্টুরেন্ট আছে এবং ভারতীয়, নেপালি সহ আরও অন্যান্য দেশের কুইজিন এখানে উপলব্ধ, তাই খাবারের প্রচুর অপশনস আপনারা পেয়ে যাবেন। দ্য গ্রিল নেশনে খাওয়া দাওয়া শেষ করে ফিরে এসেছিলাম হোটেলের রিসেপশনে। ব্যাগ কালেক্ট করে বিকেলে বেরিয়ে পড়েছিলাম কাঠমান্ডুতে দরবার মার্গ বলে একটি জায়গার উদ্দেশ্যে। এখানে আমার এক বন্ধুর অফিস, যে নেপালের ললিতপুরে থাকে। এই জায়গাটির নাম হলো দরবার মার্গ। এখানে রয়েছে নারায়ণ হিতি প্যালেস মিউজিয়াম, শপিং মল এবং বেশ কিছু কমার্শিয়াল বিল্ডিংস। দরবার মার্গে বন্ধুর সাথে দেখা করে ওর বাড়ি গিয়েছিলাম। পরের দিন মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, তারই কিছু দৃশ্য। दुर्गा देवी निमन जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा चमकी माता श्वास जय तुम देवता मंगला देवता काली सरस्वती देवी काला स्तुति दुर्गा देवी नमः। দুর্গা মা। दुर्गा माता। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।